নমস্কার, কৃষি জগৎ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেন্দ্র সরকার ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার এক লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে ইতিমধ্যে কেন্দ্র সরকার কৃষি বিল ২০২০-কে পাশ করেছে। আমাদের সঙ্গে কৃষি বিল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে দুজন বিশেষ ব্যক্তি আজ আমরা স্টুডিওতে ডেকে এনেছি। প্রথমে এই বিশেষ অতিথিদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিতে চাইছি। আমাদের সঙ্গে রয়েছেন হাইলাকান্দি জেলার মহকুমা কৃষি আধিকারিক ডক্টর AR আহমেদ স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে রয়েছেন লালা রাজ্যেশ্বরপুর অঞ্চলের এক প্রগতিশীল কৃষক, নমস্কার, শুভেন্দু নাথ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং এই অনুষ্ঠানে আমরা কৃষি বিল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাইব। প্রথমে ডক্টর AR আহমেদ স্যারের কাছে আসছি। স্যার, কৃষি বিল নিয়ে নানান মতামত রয়েছে। প্রথমে জানতে চাইব, কৃষকদের আয় দ্বিগুণ করতে কৃষি বিল কিভাবে উপকৃত হবে? ধন্যবাদ নীলোৎপল। কৃষি বিল নিয়ে আমরা আজকে আলোচনা নিশ্চয়ই করব। এই বিলটি আলোচনা করার শুরুতেই আমি একটি অন্য বিষয় আপনাদের সঙ্গে আলোচনা শেয়ার করছি। আমরা জানি যে কৃষিকাজের মধ্যে দিয়ে আমাদের ভারতবর্ষ আত্মনির্ভরশীল হতে হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ২০২২ সালের মধ্যে কৃষকদের যে আয় সেটা দ্বিগুণ করতে হবে। এবং সেই উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার PM কিষাণ, সয়েল হেলথ কার্ড, আরও বিভিন্ন স্কিম বা পরিকল্পনা রূপায়ণ করছে। এখন আমরা যদি কৃষকের আর্থিক অবস্থা দেখি, যে অত কিছু করার পরেও আমাদের কৃষিজাত সামগ্রীর উৎপাদনও বেড়েছে। 1950 সালে বা 51 সালে আমাদের যা উৎপাদন ছিল, সরকারের বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করার পর সেই উৎপাদন অনেক বেড়েছে। কিন্তু আর্থিক উন্নতি যদি আমরা বিবেচনা করি বা ওটা থেকে দেখি, তাহলে দেখা যাবে যে আর্থিকভাবে আমাদের কৃষকরা এখনও সবল হতে পারেনি। এবং তার একটা বিশেষ কারণ হলো যে কৃষি সামগ্রী উৎপাদন ওনারা করেন, তার যে বাজারজাত করা এবং বাজার যে মূল্য ওনারা পান, সেটা দেখা যায় একটু আশানুরূপ নয়। মধ্যভোগী কিছু লোক আছে যারা সেই কৃষকের যে সামগ্রী, উৎপাদিত সামগ্রী, সেগুলি ক্রয় করে এবং পরবর্তীতে বিক্রিও করে। এবং ওরাই যে লাভটা হয় তার অধিকাংশ লাভ ওরাই পেয়ে আসছে। কিন্তু আমাদের কৃষকরা এর থেকে সাংঘাতিকভাবে উপকৃত হয়নি। এবং সেই কথাটাই মনে রেখে আমাদের কেন্দ্রীয় সরকার দুইটি নতুন বিল এবং একটি সংশোধনী বিল সেপ্টেম্বর মাসে পাশ করেছে। এবং 3টি বিলই ইতিমধ্যে আইনে পরিণত হয়েছে। এবং আমরা আশা রাখছি যে এই 3টি বিল কৃষকদের বিভিন্ন সামগ্রী উৎপাদন করা, বিভিন্ন কারিগরি জ্ঞান কৃষকদের মধ্যে প্রচার করা, সেটাকে অবলম্বন করা এবং অধিক মূল্যে সেই কৃষিজাত সামগ্রী ক্রেতাদের কাছে বিক্রি করার জন্য অত্যন্ত সহায়ক হবে। আচ্ছা, নিশ্চিতভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে আবারই আসবো। আমাদের সঙ্গে প্রগতিশীল কৃষক রয়েছেন শুভেন্দুবাবু। আপনার কাছ থেকে জানতে চাইব, কৃষি বিল এটাকে নিয়ে নানান ধরনের কথা হচ্ছে, তো আপনারা এই বিলটাকে নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তায় বা সংশয়ে রয়েছেন নাকি? না, এই বিল নিয়ে আমরা কোনো দুশ্চিন্তা নয়। এটা কেন্দ্র সরকারের যুগান্তকারী বিল ভাবছি। তো এই বিলের জন্য দালালরা, মিডলম্যান, থার্ডম্যান যারা, এরা থাকছে না, তাই কৃষকদেরই মুনাফা হবে। আপনারা কিভাবে এটার মধ্যে কোনো ধরনের পার্থক্য দেখছেন? আগের যে পরিস্থিতি এবং কৃষি বিল বর্তমান পাশ হয়ে গেছে, বিল হিসাবে পরিণত হয়েছে, সেটাকে আপনারা কিভাবে পার্থক্য দেখছেন? আপনাদের আয় কিভাবে দ্বিগুণ হবে আপনারা ভাবেন? এই তো প্রথমে তো এরকম ছিল না। বর্তমানে যে বিলটা এসেছে, এই বিলের জন্য আয়টা দ্বিগুণ হবে, কারণ দালালকুররা থাকবে না। এই জন্য দালাল বা মধ্যবিত্ত। ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছেও আসবো। আহমেদা, প্রথম কথা হলো, বলা হচ্ছে যে সংস্কার আসবে, পুরো সম্পূর্ণ কৃষিক্ষেত্রেই সংস্কার আসবে। এই বিলটা নিয়ে যদি একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ। দেখুন, আমি প্রথমেই যেটা উনি বললেন, মিস্টার নাথ বলেছে যে মিডিলম্যান থাকবে না, মধ্যভোগীদের যেটা রোল বা যেটা ওদের কার্য ছিল সেটা কমে যাবে। তো সেই বিলটা নিয়ে আমি বলছি। আমি আগেই বলেছি যে এখানে 2টি নতুন বিল আছে এবং একটি সংশোধনী বিল আছে বা আইন আছে। সো যেটা আমি বলবো, কৃষি পণ্য লেনদেন ও বাণিজ্য বিল, বা আজকের দিনে এটাকে আইন বলা যায়, আইনে পরিণত হয়ে গেছে। সো এই আইনটা কি, যে আমরা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর
প্রথম কৃষিজাত সামগ্রী লেনদেনের জন্য বা বিক্রি করার জন্য এপিএমসি বলে একটা কনসেপ্ট ছিল, একটা আইন ছিল, যে যেখানে বিশেষ করে আড়িয়াদার বলে বা মহাজন বলতে পারি, যে একটা করে বাজার থাকবে, এপিএমসি থাকবে, সেখানে লাইসেন্স প্রাপ্ত কিছু মহাজন আছে এবং কৃষকরা সেখানে এই মহাজনের কাছে এনে সেই তাদের সামগ্রী বিক্রি করবে এবং সেই বিক্রি করা সামগ্রীগুলি আবার খুচরা বিক্রেতার কাছে এই মহাজনরাই বিক্রি করবে। এর ফলস্বরূপ কি হয়েছিল, যে এই কয়েকটি যারা মহাজন তাদের উপরে নির্ভরশীল ছিল আমাদের কৃষকরা। তো ওদের কোনো কোনো সময় কম দামে ওরা কৃষি সামগ্রী খরিদ করে অধিক দামে ওরা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করত। আপনারা জেনে সুখী হবেন যে এরকম মান্ডি বা এরকম বাজার ভারতবর্ষে প্রায় 7,000 আছে। আমাদের আসাম তথা বরাক উপত্যকায় এইরকম এপিএমসি মার্কেট নেই। আমাদের এখানে যে মার্কেটটা ছিল সেটা ছিল আসাম এগ্রিকালচার প্রডিউস মার্কেট অ্যাক্ট 1972 সালের আওতায় কয়েকটি নিয়ন্ত্রিত বাজার, যেটাকে আমরা যেমন কাছাড় জেলা নিয়ন্ত্রিত বাজার, হাইলাকান্দি জেলা নিয়ন্ত্রিত বাজার এবং করিমগঞ্জ জেলা নিয়ন্ত্রিত বাজার। এখন যদি আমরা নিয়ন্ত্রিত বাজারে কৃষকদের কি সুবিধা আছে দেখি, তাহলে দেখব যে এখানে কয়েকজন পঞ্জীয়কৃত ব্যবসায়ী আছে, কিন্তু আমাদের কৃষকদের কাছে ওরা মাল না কিনছে, না এটাকে ওরা ভালোভাবে অন্য জায়গায় বিক্রি করতে পারছে। তো এমতো অবস্থায় কি ছিল, যে এই সিস্টেমে কৃষকদেরকে একটা সেস বা ট্যাক্স দেওয়া প্রয়োজন ছিল। 1 থেকে 8% পর্যন্ত ট্যাক্স ওরা দেওয়া প্রয়োজন ছিল। এবং বিশেষ করে উত্তর ভারত বা ভারতবর্ষের কৃষিতে অগ্রণী যেসব রাজ্য আছে সেই সবের কৃষকরা এই এপিএমসির মারফতেই বাজারজাত করতে পারত। আজকে এখানে সংশোধনী আনছে সরকার, চাইছে যে এপিএমসি তো থাকবেই, তাছাড়াও একটা কম্পিটিটিভনেস বা একটা প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি হোক। কৃষকরা ওনাদের যে উৎপাদিত সামগ্রী সেই সামগ্রী এই বাজারে না এনেও ওর ফার্ম গেট থেকে হোক, ওর কৃষকের মাঠ থেকে হোক বা কোনো ওয়্যার হাউস থেকে হোক, অন্য কোনো ব্যবসায়ীকে যাতে ও বিক্রি করতে পারে এবং সে দামটা যাচাই করতে পারে, সেই সুবিধাটুকু এই বিলের মাত্রায় দেওয়া হয়েছে। কৃষকদেরকে সেই অধিকার দেওয়া হয়েছে এবং কৃষকরা এই আইনের আওতায় জানতে পারবেন যে কোন সামগ্রীর মূল্য কোন বাজারে কত বা কোন জায়গায় কত, সেগুলি ডাইরেক্ট ওদের জানানোর একটা ব্যবস্থা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আশা করি আমরা কিছুদিনের মধ্যেই যখন এটার অধিনিয়ম জারি করা হবে সেখানে এগুলি বিস্তারিতভাবে জানানো হবে। এবং এর ফলে কি হবে, কৃষকরা ওখানে ট্যাক্স ছাড়া বা কোনো ধরনের ওখানে সেস না দেওয়া করেও সে ব্যবসা করতে পারবে। সে ডাইরেক্টলি ওর যে ব্যবসায়ী আছে, বড় ব্যবসায়ী, তাদের কাছে বিক্রি করতে পারবে। তো এর সরাসরি লাভ কৃষকরাই পাবে। এবং বর্তমানে যে সিস্টেমটা আছে এপিএমসি, সেটাও সরকার বলছে যে সে উইন্ডোটাও থাকবে। সুতরাং কৃষকের জন্য সোনাই সোহাগা, যদি ও অন্য ব্যবসায়ী পায় তাহলে সেটাতে বিক্রি করবে। এবং এই আইনের মধ্যে আরেকটা প্রাবধান আছে কি, সেখানে যদি কোনো কন্ট্রাক্ট করার পর বা সেখানে কেনার জন্য আগ্রহী হওয়ার পর সে যদি না ক্রয় করে বা কোনো ধরনের কৃষককে বঞ্চনা করার কেউ সাহস করে, তাহলে সাব ডিভিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে একটা কমিটি থাকবে, উনি একটা কমিটি করে দেবেন 4 জন মেম্বারের, সেখানে ন্যায় পাবে, সেখানে পেনাল্টি হওয়ার চান্স আছে, সেখানে টাকা নিয়ে দেওয়ার চান্স আছে, সেখানে সবকিছু ব্যবস্থা থাকবে। যদি কোনো কারণে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সে কাজটা সময় মতো করতে না পারে এবং আমাদের কৃষক কেউ যদি সেটা থেকে খুশি না হন, ওনার অধিকার খর্বহা করে ভাবেন, তাহলে উনি ওটাকে আপিল করতে পারবে। সেখানে ডিসি বা ডিস্ট্রিক্ট কালেক্টর যাকে বলি আমরা, অথবা ওনার একজন এডিসি সে বিষয়ে দেখবে এবং কৃষকের যে অধিকার সেটা পাইয়ে দিতে সহায় করবে। আমি আশা করি যে এই আইনে নিশ্চয় কৃষকদের উপকার হবে। নিশ্চিত হবে। আহমেদ দা, নিশ্চয়ই আমাদের কৃষক ভাইরা আপনার এই কথা থেকে উপকৃত হবেন। আপনার কাছে আসছি শুভেন্দুবাবু, আপনি স্টুডিওর বাইরে আমাকে বলছিলেন যে প্রায় 2,000 টাকার মতন বেশ কম হয়ে যায় যখন আমরা মান্ডিতে বা ইয়েতে গিয়ে সামগ্রীগুলো বেচতে পাই। আপনারা আগে কত টাকা পেতেন ফসল বিক্রি করে, আর বর্তমান কি আশা করছেন এই বিষয়ে একটু বলুন। আমরা তো আগে 1 কুইন্টাল ধানে 1,1100 টাকা পেতাম। 1 কুইন্টাল ধানে 1,1100 টাকা। কিন্তু এই সিস্টেম আসার পর 1,815 টাকা পাবেন। তার মানে দেখা যাচ্ছে প্রায় 700 টাকার লাভ হচ্ছে। তো এই লালা রাজ্যেশ্বরপুর অঞ্চল কি কি ফসল হয় এবং আপনারা এই সময় কি করতেন, ফসলগুলো কোথায় বিক্রি করতেন, আর এখন কি আশা করছেন?
এই সময় তো ফসলগুলো বাজারে বিক্রি হতো, কিন্তু এরকম দাম মিলতো না। নিশ্চিতভাবে আরেকটা বিষয় জানতে চাইবো আপনার কাছ থেকে, লকডাউন ছিল, দীর্ঘ লকডাউন, তাহলে এবার ফসল কিরকম হয়েছে, বা আপনারা লকডাউনের সময় সমগ্র কৃষি প্রক্রিয়াটাকে কিভাবে ম্যানেজ করেছেন? না, এলে লকডাউনে কৃষি প্রকল্পে কোনো ধরনের কোনো অসুবিধা ঘটে নেই। সরকারি অনেক সাহায্য এসেছে সরকারের কাছ থেকে, বা সার, অন্য সময় সার অনেক দামে কিনতে হতো, কিন্তু আজকের দিনে সারটার এই সমস্ত সব কিছু ভালোভাবে পাওয়া যাচ্ছে। এবার ফসল ভালো হয়েছে? এবার ফসল ভালো হয়েছে। আর সরকারিতে অনেক ফ্যাসিলিটি দিয়েছে, পিএম কিষাণ, কিষাণ ক্রেডিট কার্ড, এরপরে আরো বিভিন্ন ধরনের প্রকল্প, যেমন পাওয়ার টেইলার, সোজাসুজি আসছে, কোনো ধরনের মানে থার্ড ম্যান থাকছে না। তো সবকিছু তো সরকারি ফ্যাসিলিটি ভালোভাবে পাচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। আহমেদ দা, বলছিলেন একটি সংশোধনী বিল পাস হয়েছে, দুটো নতুন বিল পাস হয়েছে, তো আপনার পরবর্তী যে বিলের কথা আপনি বলছিলেন। আচ্ছা, 2 নম্বর যে আইনটি পাস হয়েছে, সে আইনটির নাম হলো দ্য ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিওরেন্স। তো এই আইনটিতে কি করেছে, যে ফার্মার্সরা যে পয়সা কৃষিজাত সামগ্রীর উচিত মূল্য পান না, সেটার ব্যাপারে একটা কন্ট্রাক্ট ফার্মিংয়ের কনসেপ্ট নিয়ে এসেছে, এবং সেটাকে আইনি বৈধতা দেওয়া হচ্ছে। এবং আপনি জানেন, সুখী হবেন যে এই কয়েকদিনের মধ্যেই ইতিমধ্যে হাইলাকান্দিতে এর একটা সুফল আমরা পেয়েছি। ইতিমধ্যে নগাঁর একটা কোম্পানি এই আইনের আওতায় এসে এখানে কন্ট্রাক্ট ফার্মিং এর ব্যবস্থা করেছে ইতিমধ্যে। আমি আশা করব এটা তো সুফল পাবেই। কন্ট্রাক্ট ফার্মিং মানে? এখন কন্ট্রাক্ট ফার্মিংটা কি আমরা একটু বুঝে নেই। যে এতদিন কি ছিল, যে আমাদের নাথবাবু যেটা বলেছেন, যে আমাদের কৃষকরা ন্যূনতম যে মূল্য, মিনিমাম সাপোর্ট প্রাইস, সেটাতে বিক্রি করার সুযোগ পেত, এবং সেটাও মাত্র 6% কৃষকেই সেই ন্যূনতম মূল্যে ওনাদের সামগ্রী বিক্রি করতে পারতেন। এবং সরকার ঘোষণা করে 20 থেকে 23টা সামগ্রীর উপর ন্যূনতম মূল্য, কিন্তু ক্রয় করতো আগে এফসিআর দ্বারা মাত্র 2 বা 3টি সামগ্রী, তার মধ্যে চাউল একটি বা ধান, এবং ঘেঁহু, এবং কোনো সময় কোনো ডাল। তো সেখানে কি হতো, কৃষকরা যেমন 1815 টাকা, গত বছর প্রাইম মিনিস্টার এটা অনেক বাড়িয়ে এটাকে 1815 টাকা করেছিল পার কুইন্টাল, প্রত্যেক কুইন্টালের জন্য। তো প্রত্যেক কুইন্টালে সেই 1815 টাকার একটা সুফল মাত্র আমাদের কিছু সংখ্যক কৃষক, 6% কৃষকে পেয়েছে। হাইলাকান্দিতে যেমন আমরা 4200 কুইন্টাল ধান গতবার এই মূল্যে আমরা কিনতে পেরেছি, কিন্তু আরো অনেক ধান আছে যেটা হয়তো কৃষকরা এখানে নিয়েই যেতে পারেননি, বা কেনা দেওয়া বিক্রি করা সম্ভব হয়নি। এখন এই যে আইনটা এনেছে এখানে বলেছে যে এমএসপি যেটা আছে ওটা থাকবে, এখানে আইনের মধ্যে কথাটা নেই, সরকার ঘোষণা করেছে, কিন্তু সঙ্গে ও আরো বেশি টাকায় বিক্রি করার একটা সুযোগ পাবে। এবার আমি একটু অন্যভাবে বলছি, যে আমরা যেমন বাজারে লেস খাই, কুরকুরে খাই, বা বিভিন্ন বিস্কুট খাই, তো এই সামগ্রীগুলি বানানোর জন্য আলুর কথাই যদি বলি, যে আলুর থেকে চিপস হয়। এখন আমাদের এখানে যে আলুটা প্রোডাকশন করা হয়, যেটা উৎপাদন করেন, যে জাতের আলুটা উৎপাদন করেন, সেই আলুটা হয়তো বা চিপের জন্য উপযুক্ত নাও হতে পারে, যার জন্য যারা চিপস বানান তারা হয়তো এই আলুটা অধিক দামে নাও কিনতে পারেন। এবারে সরকার বলছে যে ওরা আসবে ডাইরেক্টলি আমাদের কৃষকের কাছে, এবং ও যদি বলে যে আমাকে এই জাতের এত কুইন্টাল বা এত টন আলু লাগে, এবং যার মূল্য সরকারি মূল্য থেকেও বেশি হবে, এবং সেই কন্ট্রাক্ট যদি সাইন করা হয়, যারা কিনবে তাদের, যারাকে আমি স্পন্সর করা বলা হয়, যারা স্পন্সর করছে এবং যারা বেচবে, তাদের মধ্যে যদি একটা চুক্তি হয় এবং সরকার যদি সেটাতে ইনভলভ থাকে, তাহলে কৃষকরা সরাসরি বেনিফিটেড হবে। এই চুক্তিটা যে হবে, সেখানে সরকার বলছে যে আমরা একটা ফরম্যাট বানিয়ে দেবো, আমরা কতগুলি নিয়ম ধরে দেবো ওখানে, যে এই চুক্তির মধ্যে কি কি জিনিস থাকতে পারে। সরকার এখানে কৃষকদের যে স্বার্থ সেটাকে বজায় রেখে কাজ করছে। সরকার বলছে যে যখন চুক্তিবদ্ধ হবে 3 ধরনের হতে পারে, যে কোম্পানির সঙ্গে চুক্তি হবে বা যে স্পন্সর করা তার সঙ্গে চুক্তি হওয়ার সময় এই সরকারের যে তার যে খামার, তার যতটুকু দায় দায়িত্ব, খাওয়া খরচ সব সে কৃষক নিজেই বহন করতে পারে, খালি সেল করার জন্য কন্ট্রাক্ট হতে পারে, নতুবা এ খালি সার্ভিস দিবে, কৃষক খালি তার সেবাটা দিবে, বাকি ইনপুট যা লাগে, যা কৃষির জন্য যা প্রয়োজনীয় সামগ্রী লাগে, সব কোম্পানি দিবে। আচ্ছা। 3 নম্বর ক্ষেত্রে 2 জন মিউচুয়ালি একটা বোঝাপড়ার মাধ্যমে
কিছু জিনিস কৃষক নিজে ইনভেস্ট করবে এবং কিছু জিনিস আমাদের কোম্পানি করবে, এবং এই 3 ধরনের একটা এগ্রিমেন্ট হতে পারে। এবং এই এগ্রিমেন্টের মধ্যে সরকার সবসময় বলছে যে কোনো সময় কৃষকের জায়গা সেটা কোম্পানির হবে না বা পার্সেজারে হবে না। যদি এখানে চাষাবাদ করার জন্য যে স্পন্সরার আছে সে যদি কোনো ইরিগেশন সেট বসাতে হয় বা কোনো ছোটো মোটো সেমি স্ট্রাকচার বানানোর প্রয়োজন আসে, সেগুলির মালিকি সত্ত্ব কৃষকের কাছেই থাকবে। এবং কৃষক চাইলে সেখানে 1 বছর বা একটা শস্যক্রমের জন্য চুক্তি করতে পারে, ম্যাক্সিমাম বা সব থেকে বেশি 5 বছর পর্যন্ত করতে পারবে। কিছু ফসল আছে যেরকম কমলা আছে আমাদের, কমলার জন্য যদি কেউ করে তাহলে 5 বছরে হয়তো হবে না, 6 বছর 7 বছর লেগে যেতে পারে, সেক্ষেত্রে 6 বছর হতে পারে। অন্যথা ম্যাক্সিমাম 5 বছরের জন্য ওর সাথে চুক্তিবদ্ধ হবে। যখনই চুক্তিবদ্ধ হওয়ার সময় ও নিশ্চয় আমাদের বর্তমান যে প্রাইস বা যে দাম তার থেকে অধিক দামই হবে। এবং যদি কোনো কারণে অধিক উৎপাদন হয়ে যায় এবং বাজারের মূল্য যদি কমে যায়, সেই স্পন্সরার বাধ্য থাকবে কৃষকের কাছে কন্ট্রাক্ট যে মূল্য সেই মূল্যে কেনার জন্য। যদি না কেনে আবারও সরকারি ব্যবস্থা থাকবে, আমাদের সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট যারা আছে ওদের নেতৃত্বে একটা কমিটি থাকবে, ওদের কাছে বিচার দেওয়া যাবে। এবং সেখানে যদি ও সন্তুষ্ট না হয় তাহলে এপিল করতে পারবে ডিসির কাছে, ডিসি নিজে বা ওনার একজন এডিসি দিয়ে এটা বিচার ব্যবস্থায় নিয়ে আসতে পারবে। প্রশাসনিক নিরীক্ষণ থাকবে। এবং এর জন্য ওকে যেমন সিভিল কোর্টে যাওয়ার দরকার নেই, আমাদের এক্সিকিউটিভ কোর্টেই কৃষকের স্বার্থে কাজ করবে। সেটাও একটা কৃষকদের জন্য বহুত বড় ব্যাপার। তো আমি আশা করি এটার থেকেও কৃষকরা লাভবান হবে। এখানে কৃষকরা নিজে কন্ট্রাক্টে যেতে পারে, এফপিও বানিয়ে যেতে পারবে, বিগ ফার্মার যারা আছে তারাও পারবে। যেহেতু আমাদের হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জ বা আসামের কৃষকদের ল্যান্ড হোল্ডিং তেমন বড় নয়, সুতরাং আমরা আশা করছি এখানে কিছু এফপিও, ফার্মার্স প্রডিউসার্স গ্রুপ অর কোম্পানি ইতিমধ্যে বানানো চলছে। এরা যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন এই ধরনের বাইরের কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করবে। আমি যে কথাটা বলেছিলাম তোমাকে যে হাইলাকান্দিতে ইতিমধ্যে মাশরুম চাষের জন্য নগাঁও থেকে একটা কোম্পানি এসে গেছে এবং ইতিমধ্যে ওরা কন্ট্রাক্ট ফার্মিং শুরু করেছে। ওরা ড্রায়ার বসিয়েছে। আমরা আশা করছি বরাক উপত্যকায়, নট অনলি হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে আগামী দিনে মাশরুম ক্ষেত হবে। এবং ওরা এশিয়ট মার্কেট দিচ্ছে। ওরা যে স্পন সাপ্লাই করবে বা টেকনোলজি সাপ্লাই করছে, ওরা ট্রেনিং দিচ্ছে এবং সঙ্গে ওরা মার্কেট দিয়ে দিচ্ছে যে আমরা তোমাদের কাছে 100 টাকা কেজি আমরা কিনবো। যদি এর থেকে বেশি কেউ দিয়ে বেচতে পারে বা কিনতে ওদের আপত্তি নেই, কিন্তু এর কমে যদি বিক্রি হয় তাহলে ওরা আছে দাঁড়িয়ে, ওরা কিনবে, ওরা প্যাকিং করবে এবং বাইরে ওরা চালান দিবে। নিশ্চিত আপনার কাছে আসবো। নাথবাবু, আপনার কাছ থেকে একটা জিনিস জানার ছিল, আপনি জীবিকার পথ হিসাবে কৃষি কার্যকে বেছে নিয়েছেন। কিভাবে আপনার অধ্যয়নের পর মনে আসলো যে কৃষিটাকে জীবিকার পথ হিসাবে বেছে নেই? কি কৃষি কার্যে আপনি জড়িত? কি চাষ হয় আপনাদের? আমাদের এখানে তো ধান চাষ হয়, আলু, তারপরে সুপারি, মাছ ফিশারিতে, কলাও, এই সমস্ত হয়। তো যা ট্রেডিশনাল কাল্টিভেটিং প্রসেস ছিল, যা 6 মাস কৃষিকার্য হয়, 6 মাস হয় না, এখন কি রকম? আপনারা কি 12 মাসে কৃষিকার্যের লোকে জড়িত থাকেন না 6 মাস করেন? 6 মাস না, এখন 12 মাসই কৃষিকার্যের সঙ্গে জড়িত। তাহলে এই মরশুমে কি ক্ষেত হচ্ছে? এই মরশুমে তো আলু চাষ হচ্ছে, টমেটো চাষ হচ্ছে। তো আপনি একজন রাজ্যেশ্বরপুর অঞ্চলের একজন প্রগতিশীল কৃষক, আপনারা কি কৃষক ভাইদেরকে বুঝাচ্ছেন যে নতুন এই বিল আপনাদেরকে আরো বেশি উপকৃত করবেন? কিভাবে আপনারা এই বিলের সজাগতা সৃষ্টি করছেন বা নিজেদের মধ্যে আলোচনা করছেন? হ্যাঁ, এই বিল নিয়ে আমরা আলোচনা করছি কৃষকদের সঙ্গে, কৃষক ভাইদের সঙ্গে। তো ওরা বলছে না ঠিক আছে কৃষি বিলটা। আর আরেকটা হচ্ছে যে কেন্দ্র সরকারের ফসল বীমা যোজনা, এই ফসল বীমা যোজনা এটাও করা হচ্ছে। ফসল বীমা যোজনা রাজ্যেশ্বরপুর অঞ্চলের প্রায় কৃষকরাই করে। কৃষকরাই করে। নিশ্চিতভাবে আবারে আসবো আপনাদের কাছে। আপনার কাছে আহমেদা, সংশোধনীয় বিল, যে বিলটাকে সংশোধন করা হচ্ছে, সেই বিলটা সম্পর্কে আমাদেরকে যদি বিস্তারিতভাবে বলেন। হ্যাঁ, তো এই ব্যাপারে আমি নাথবাবুর কথা টেনে একটা কথা বলছি। আমি যে আইনটি একটু আগে বলেছিলাম, নতুন আইনটি, সেটার মধ্যে কিন্তু এই ইন্স্যুরেন্সের ব্যাপারটা আছে, যে যাদের সঙ্গে কন্ট্রাক্টে থাকবে আমাদের কৃষক, সেই যে কন্ট্রাক্টের স্পন্সর আছে ওর দায়িত্ব থাকবে ইন্স্যুরেন্স করে দেওয়া। অর্থাৎ কৃষকের ফসল যদি কোনো প্রাকৃতিক কারণেও নষ্ট হয়ে যায় সেটাকে কিন্তু সেফগার্ড দেওয়ার দায়িত্ব সরকার নিয়েছে এবং স্পন্সরকে এটা বাধ্য করানো হয়েছে
ইন্স্যুরেন্স করার জন্য। বন্যায় হ্যাঁ, নষ্ট হয়ে যায় সবকিছু যত ইন্স্যুরেন্সের কাভারেজ সেটাকে ব্যবস্থা করে দিতে হবে। এবারে আমি আসছি যেটা সংশোধনী বিল। আমরা সবাই জানি যে অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী বিল যেটা আছে, এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট 1955 এর, তো সেই একটা সংশোধন আনার প্রয়োজন ছিল। অনেকে বলছে কেন? হ্যাঁ, দেখুন, যখন জিনিসের খুব মানে স্কারসিটি হয়, খুব কম থাকে বাজারে, তখন এটা কালাবাজারি হওয়ার চান্স থাকে। তখন সেটাকে কেউ নিয়ে মজুদ রাখবে, পেঁয়াজকে একটু সময় মজুদ রেখে দেবে, তারপরে হয়তো কদিন পরে বের করবে, তখনই হতে পারে। তো 1955 সালে বা 50 সালে আমাদের ভারতবর্ষের উৎপাদন যেটা ছিল কৃষিতে, সেটা অনেক কম, আমরা অনেক ক্ষেত্রেই ডেফিসিট ছিলাম। এবং আজকের দিনে আমরা খাদ্যশস্য উৎপাদনে স্বয়ং নির্ভরশীল। আমরা ভারতবর্ষ আজকে অন্য দেশে আমাদের ধান চালান করতে সক্ষম হচ্ছি। তো সেই দিন আর আজকের দিনের মধ্যে অনেক তফাৎ। আজকের দিনে যদি একজন স্পন্সরার বা একজন এক্সপোর্টার যে আমাদের চাল বা আমাদের গেহু ভারতের বাইরে নিয়ে যাবে, তাকে যদি আমরা এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের বাহানা দেখাইয়ে যদি তাকে আমরা মজুদ করতে না দিই, তাহলে প্রচুর পরিমাণে সে মজুদ করতেই পারবে না। এবং মজুদ যদি সে না রাখে, তাহলে সে এক্সপোর্ট করতে পারবে না। আজকে যদি একটা ফ্যাক্টরি খুলতে হয়, অ্যাগ্রো বেসড অনেক ফ্যাক্টরি আছে আমাদের দেশে, যেটাতে অনেক ছোট ছোট উদ্যোগে অনেক মানুষ নিয়োজিত আছে। সেই উদ্যোগগুলি চলতে হলে তো র মেটেরিয়ালসের দরকার আছে। এবারে যদি সে কিছু র মেটেরিয়াল না রাখে, আপনারা জানেন কৃষিজাত সামগ্রী এটা আমাদের সিজনালে হয়, মরশুমে হয়, সারা বছর তো হয় না। তো এক মরশুমে হলো কোনো একটা প্রোডাক্ট, সেটা তো সারা বছর চলতে হবে ইন্ডাস্ট্রিটা, তাহলে এটাকে মজুত করতে হবে। তো সেই কথাটাই সরকার ভেবে এখানে একটা রিল্যাক্সেশন দিয়েছে, যে যেহেতু আমরা স্পন্সরার এখানে আসছি, ওকে ডাইরেক্ট মার্কেটিং করার সুবিধা দিচ্ছি। আমাদের ভারতবর্ষের কৃষিজাত সামগ্রী আমরা এক রাজ্য থেকে আর এক রাজ্যে বা এই দেশ থেকে অন্য দেশে নেওয়ারও আমরা স্বপ্ন দেখছি। সুতরাং আমাদের যারা এক্সপোর্টার, আমাদের যারা প্রসেসর, যারা ইন্ডাস্ট্রি খুলবে, অ্যাগ্রোবেসড ইন্ডাস্ট্রি কৃষকের স্বার্থে, তাদেরকে এই জিনিসগুলি রাখার জন্য একটা ব্যবস্থা দিতে হবে। হ্যাঁ, এখানে যে সম্ভাবনাটা রয়েছে যে আমরা কি করে কালোবাজারি রুখবো, সেটা সরকার হাতে রেখেছে এই আইনের মাধ্যমে। সরকার বলছে যে যখন কোনো আকাল আসবে, কোনো ন্যাচারাল ক্যালামিটিস হবে, ফেমাইন হবে বা ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক দুর্যোগ হবে বা যুদ্ধ হবে, তখন ভারত সরকার সেটাকে ইমিডিয়েটলি এসেনশিয়াল কমোডিটি হিসেবে ডিক্লেয়ার করবে। আচ্ছা, তখন সে মজুত করে রাখতে পারবে না। এটা একটা কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন রেখেছে যে হর্টিকালচার প্রোডাক্ট, যেগুলি ফলমূল আছে বা শাকসবজি আছে, সেগুলি যদি 100% দাম বাজারে বেড়ে যায়, আজকে আমাদের কি হয়, কৃষি সামগ্রীর দাম সামান্য বেড়লে হইচই শুরু করে দেয়, কিন্তু কৃষকদের কি লাভ হয় এটা তো আমরা অনেকেই খেয়াল করি না। তো যাই হোক, যদি এক্সেস বেড়ে যায়, 100% থেকে আরো বেশি বেড়ে যায় কোনো হর্টিকালচার প্রোডাক্ট, তাহলে সরকার এখানে এই আইন এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টে আবার নিয়ে আসতে পারবে। এটা একটা সংশোধন মাত্র। এবং যদি কোনো জিনিসের দাম এই বছর, গত বছর যা দাম ছিল তার থেকে যদি 50% বাড়ে, যেমন ধান, গেহু, কোনো ডাল জাতীয় শস্য, তাহলেও সেম এই কথাটাই এখানে প্রযোজ্য হবে। এই সামগ্রীগুলোকে আবার এসেনশিয়াল কমোডিটি হিসেবেই গণ্য করা হবে। আর যদি দেখা যায় যে না, এই জিনিসটা দামের ভিতরেই আছে, 100%-এর ভিতরে আছে বা 50%-এর ভিতরেই আছে, উৎপাদন যথেষ্ট হচ্ছে, তাহলে এটাকে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের আওতায় আনা হবে না। এবং সেটা যদি যারা এক্সপোর্টার আছে, যারা ইন্ডাস্ট্রি করবে, অ্যাগ্রোবেসড ইন্ডাস্ট্রি, ওরা যদি যথেষ্ট পায়, তাহলে এই ইন্ডাস্ট্রিও গ্রো করবে, এক্সপোর্টটাও ভালো চলবে, বিনিময়ে কৃষকও বেশি করে পয়সা পাবে। সুতরাং এটা সেকশন 3 অফ এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট 1955-এর একটা সংশোধন ছিল, যা ইতিমধ্যে আমাদের দুইও হাউসেই আমরা পাস হয়েছে এবং রাষ্ট্রপতিরও সিগনেচার হয়েছে। সুতরাং এটা ইতিমধ্যে সংশোধনী হিসেবে আমরা আইন বলে গণ্য করতে পারি। অত্যাবশ্যকীয় পণ্য সংশোধনী আইন, নিশ্চয়ই কৃষক ভাইরা আপনার এই কথা থেকে উপকৃত হবেন। আপনার কাছে আবার আসছে নাথবাবু, রাজ্য সুরপুর অঞ্চল ফ্লাড এফেক্টেড বা এখানে প্রত্যেকবারই বন্যা হয়, তো আপনারা এখন ফসল বীমা যোজনা করেছেন, তার আগে নিশ্চয়ই প্রচন্ড ক্ষতির সম্মুখীন হয়েছেন। তো এখন আপনাদের ফসলগুলোর বীমা আছে, তো এখন কিভাবে আপনারা এগোন বা কি ফসল হচ্ছে এই সময়, আপনারা কি ফসল করছেন এবং কিভাবে উপকৃত হচ্ছেন, আপনারা কতখানি আশাবাদী যে 2022-এর মধ্যে আপনাদের আয় দ্বিগুণ হবে? আমরা তো পুরা 100% আশাবাদী আমাদের আয় দ্বিগুণ হবে। আচ্ছা, তো
ফসল বীমা যোজনার করার আগে আর এখন কি ফসল পার্থক্য? বীমা করার পরে কোনো অ্যাক্সিডেন্ট বা ফ্লাড আসেনি এখনো। হুম, হুম। প্রথমে এসেছিল, কিন্তু বর্তমানে এখন আসে না ফসল বীমা যোজনা করার পর। রাজস্ব বোর্ড এক বড় অঞ্চল, 8টা পার্ট আছে, 8টা 8টা part খণ্ড আছে। আছে। তো কি কি কৃষি হচ্ছে এখন? মূল তো হচ্ছে ধান, হুম, হুম, এরপরে টমেটো, হুম। ভেন্ডি, এই সমস্ত। তো এই লকডাউনের মধ্যে আপনারা বাজার পেয়েছিলেন, রাজস্ব অঞ্চলে প্রচুর টমেটো উৎপাদন হয় এবং সেই সময় আপনারা বাজার লাভ করতে সক্ষম হয়েছিলেন, আপনাদের উৎপাদিত সামগ্রী বিক্রি করতে সক্ষম হয়েছিলেন কিনা? হ্যাঁ, কোনো অসুবিধা হয় না। কোথায় বিক্রি করেন? আমাদের গ্রামেই বাজার ছিল, ছোটখাটো মিজোরামেও পাঠানো হয়েছিল প্রশাসন নিয়ে করেছিল? কাটাগাঁও থেকে। হুম, হুম। কাটাগাঁও থেকে। নিশ্চিত হবে। আহমেদ দা, আপনার কাছে আসবো। সার্বিকভাবে এই আইন কিভাবে কৃষকদের আয় দ্বিগুণ করবে? আমি তো মনে করি যে এই আইন যখন পাশ হয়েছে আমাদের ভারতবর্ষের সব কৃষকের মনোবল বৃদ্ধি পাবে এবং যে হতাশার মধ্যে কৃষক ছিল যে আমরা কৃষি কাজ এত কষ্ট করে করি এবং ফসল ফলাই কিন্তু তার উপযুক্ত মূল্য আমরা পাই না, তো এখানেই আমাদের কৃষকদের মনে হয়তো একটা আশা আসবে যে এই আইনের ফলে আমরা নিশ্চয়ই একটা উপযুক্ত বাজার পাবো এবং কৃষকরা আরও অধিক উৎসাহ নিয়ে কৃষিকাজে নিয়োজিত হবে। এখানে বলতে পারি যে আমাদের বরাক উপত্যকা বা আসামের ক্ষেত্রে এরকম বড় কৃষক খুব বেশি নেই যে যারা এই আইনের সঙ্গে একাই বহুত বেশি বেনিফিট পেতে পারে, কিন্তু আমরা যদি সংঘবদ্ধভাবে এসএসজি বানিয়ে বা আমরা এফএমসি বানিয়ে বা এফপিও বানিয়ে যদি আমরা কোনো বিশেষ প্রোডাক্ট যদি আমরা চাষ করতে পারি তাহলে নিশ্চয়ই লাভবান্বিত হবো। আমি একটা একটা এক্সাম্পল দিচ্ছি যে আমাদের এখানে ধান চাষটাই মুখ্য। বরাক উপত্যকার জায়গার কৃষক ভাইয়েরা 1200-1300 টাকায় ধান বিক্রি করেন এবং এমএসপি থাকে এটার 1815 টাকা। কিন্তু আমাদের এখানে যে সেন্টেড জহা বা কালিজিরা বলে একটা ধান আছে এখানে, বা আমাদের এখানে গ্লুটিনিয়াস রাইস যেটাকে বরাক উপত্যকায় বিরন চাল বলে, সেটাকে যদি বাণিজ্যিকভাবে আমাদের কৃষকরা করে, সচরাচর যেটা যেভাবে করে সেভাবে করলে হবে না, একটা বাণিজ্যিক মন নিয়ে করতে হবে। কিছু কৃষক একত্রিত হয়ে কাজটা করতে হবে এবং আমরা যদি সেই সেন্টেড রাইস বা গ্লুটিনিয়ার রাইস একসঙ্গে অন্য কোনো পার্টির সঙ্গে আমরা যোগাযোগ রাখতে পারি সরকারি এই প্রচেষ্টার মাধ্যমেই, তাহলে আমরা বার্গেন করতে পারবো এবং আমার আশা নিশ্চিত হবে আমাদের আমি সময় কমে আসছে, 200 টাকার উপরে আমাদের কৃষকের চাউল বিক্রি করতে পারবে। আচ্ছা, নিশ্চিত। আমি উনাকে যে প্রশ্নটা প্রথম করেছিলাম খুব সংক্ষেপে এটা জানতে চাইবো, হাইলাকান্দিতে বা বরাক উপত্যকায় এই সময়ে কিভাবে ক্ষেত হয়েছে, কিভাবে কৃষকরা উপার্জন করেছেন? হ্যাঁ, এই বছর তো লকডাউনের পরে লকডাউনে আমাদের কৃষক ভাইরা অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছিল, বাট আশানুরূপ ভালোভাবে শাল ক্ষেত যেটা হচ্ছে খুব ভালো শাল ক্ষেত হচ্ছে, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং এবারের বৃষ্টিপাতের লক্ষণটা হয়েছে যে স্প্রেডিং আছে, মানে একসঙ্গে হয়নি, ফ্লাডও হয়নি, সুতরাং শাল ধানের প্রোডাকশন অন্য বছরের তুলনায় আমাদের এখানে ভালো হবে। বরাক উপত্যকার মধ্যে হাইলাকান্দিতে সব থেকে ধান বেশি হয়, আমরা ভাবছি এবার আসামের মধ্যে হাইলাকান্দি জেলা আবার প্রোডাক্টিভিটি সব থেকে বেশি হবে এবং বরাক উপত্যকার ধান প্রোডাকশন আবার রেকর্ড করবে আমার আশা। ধন্যবাদ জানাচ্ছি শুভেন্দুবাবু, আপনি স্টুডিওতে এসেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আহমেদ দা। সময় শেষ হয়ে যাচ্ছে, আজকে আমরা বিদায় নিতে হবে কৃষি জগৎ অনুষ্ঠান থেকে। আশা করি আমাদের কৃষক ভাইরা আমাদের এই আলোচনার থেকে উপকৃত হচ্ছেন। নমস্কার। ধন্যবাদ।